আবার সবাই ফিরে এলাম 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। আমরা এখন ইংলিশ ফার্স্ট পেপারের যে অংশগুলো বাকি আছে সেইগুলো আমরা এখন দেখব। আমরা শেষ করেছিলাম হচ্ছে আইটেম নাম্বার 5 পর্যন্ত। তো আমরা শুরু করব এখন আবার রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে। রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে 10 লাইনের একটি স্টোরি, যেটি হচ্ছে জাম্বলড অবস্থায় তোমাকে দেয়া থাকে এবং তোমাকে কি করতে হয়, এটাকে সাজিয়ে নিতে হয়। তো এই যে স্টোরিজগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। এটি ট্র্যাডিশনাল স্টোরিজ হতে পারে, এটি বায়োগ্রাফিজ হতে পারে, এটি টেক্সট বেসড হতে পারে এবং এটি নন টেক্সচুয়াল হতে পারে। আমি টেক্সট বেসডের কথা বলি। যদি টেক্সট বেস থেকে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট আসে, তাহলে কোন কোন জায়গা থেকে হচ্ছে এই রিঅ্যারেঞ্জমেন্টটা আসতে পারে। যেমন মনে করো আমাদের নেলসন ম্যান্ডেলা আছে একদম ইউনিট 1 লেসন 1। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা রিঅ্যারেঞ্জমেন্টের জন্য খুব ভালো একটা হচ্ছে লেসন। তারপরে বঙ্গবন্ধুর হচ্ছে স্পিচ আছে, 7 মার্চের স্পিচ আছে, সেটিও কিন্তু একটি খুব ভালো লেসন হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য। এরপরে আমরা আরও দেখেছি যেমন কল্পনা চাওলা আছে, তারপরে হচ্ছে আনা ফ্রাঙ্ক আছে, এরকম বিভিন্ন টিনস আছে, বিভিন্ন টিনস এবং অ্যামেজিং চিলড্রেন আছে যাদের জীবন নিয়ে হচ্ছে জীবনী নিয়ে বায়োগ্রাফিজ নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট পেপার বইতে হচ্ছে এই গল্পগুলো আছে। তো সেই জিনিসগুলো থেকে কিন্তু ইজিলি টেক্সট বেসড যে আমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো কিন্তু আসতে পারে। ট্র্যাডিশনাল স্টোরিজ তোমরা জানো, এই স্টোরিজগুলো যেমন শেখ সাদি এবং তার পোশাকের গল্প, কিংবা উট কাটার এবং সে তার হচ্ছে কুঠারগুলো কীভাবে হচ্ছে পানিতে পড়ে গেল এবং সেখান থেকে সে কীভাবে এগুলো আবার খুঁজে পেল, কিংবা হেয়ার অ্যান্ড টর্টয়েজ, এই ধরনের গল্পগুলো, ট্র্যাডিশনাল গল্পগুলো কিন্তু থাকতে পারে। তো এইগুলোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি টেস্ট পেপার দেখো লাস্ট 5 ইয়ার্সের, এবং একই সঙ্গে হচ্ছে এইবার টেস্ট পরীক্ষা কিংবা মডেল টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে এইখান থেকে তুমি যদি একটু ভালো করে দেখে নাও, জাস্ট প্রথম থেকে 30টা কিংবা 40টা যদি একটু দেখে নাও যে হচ্ছে সিকোয়েন্সটা কীভাবে সাজানো আছে। বেশিরভাগ স্টোরিজই তোমাদের জানা, এবং অনেক স্টোরি আছে এর মধ্যে যেগুলো তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষাতেও তোমরা হচ্ছে এই স্টোরিগুলো পড়েছো। সো আননোন স্টোরির সংখ্যা আমি বলবো যে হচ্ছে মানে 2 থেকে 3%। এটা একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু এটার জন্য প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তো স্টোরিজটা আমরা যখন লিখবো, স্টোরিজ আমাদের তো এরকম জাম্বলড অবস্থায় স্টোরিজ দেওয়া থাকবে। একটু ভালো করে খেয়াল করো, এই পর্যন্ত যতবার বোর্ড পরীক্ষা এসেছে এটা কিন্তু রোমান নাম্বার দেওয়া আছে, একদম 1 থেকে 10 পর্যন্ত রোমান নাম্বার দেওয়া আছে। আমরা অনেক সময় খাতা চেক করার সময় কিন্তু আমরা দেখতে পাই যে হচ্ছে তোমরা রোমান নাম্বার না, তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একদম 1 2 3 কিন্তু এটাকে কনভার্ট করে ফেলেছো। 1 2 3 দিয়ে তোমরা দেখা যাচ্ছে যে হয়তো এখানে ফার্স্ট লাইন হচ্ছে শেখ সাদি আ গ্রেট পারসন, এটা 8 নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্টে আসবে। দেখা যাচ্ছে যে তুমি রোমান 8টা না লিখে তুমি সরাসরি 8 লিখেছো, নিউমেরিক্যাল 8 লিখেছো। এইটা কিন্তু প্রচণ্ড ভুল হয়ে যাবে, এভাবে কিন্তু লেখা যাবে না, এবং এভাবে লিখলে কিন্তু তোমার পুরো স্টোরিটাই কিন্তু হচ্ছে একদম কোনো নাম্বার নাও পেতে পারে। তো এই ভুলটা কিন্তু আমাদের করা যাবে না। তো আমরা রোমান নাম্বারটা লিখবো, এবং আমাদের এই সিরিয়ালটা মেনটেন করার জন্য আমি যদি একটা খাতা দেখি, তাহলে খাতা দেখলে তোমরা বুঝতে পারবে যে উপরে কিন্তু আমরা নিউমেরিক্যাল অর্ডারে লিখেছি, একদম 1 থেকে 10 পর্যন্ত নিউমেরিক্যাল অর্ডারে লিখেছি, এবং নিচে আমরা রোমান যে সংখ্যা আছে রোমান সংখ্যা দিয়ে কিন্তু আমরা একদম হচ্ছে রোমান সংখ্যাটা ঠিক যেভাবে বলবে সেভাবে করে কিন্তু আমি এখানে দিয়েছি। এখানে তুমি ABCD লিখতে পারবে না, এখানে তুমি 1 2 3 লিখতে পারবে না, কিংবা এখানে যেটা দেওয়া নাই, যেই জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন পেপার দেওয়া নাই সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে লিখতে পারবে না। আর যেমন বায়োগ্রাফিসে হচ্ছে তুমি একটা বায়োগ্রাফিস থেকে হচ্ছে ফার্স্ট লাইনটা তুমি কিভাবে খুঁজে পাবে। এখানে কবির নাম দেওয়া থাকতে পারে, কিংবা ওই বায়োগ্রাফার যার কথা বলা হচ্ছে তার নাম দেওয়া থাকতে পারে। ওয়ান্স দিয়ে শুরু হতে পারে কোনো একটা জিনিস, ইট দিয়ে শুরু হতে পারে কোনো একটা জিনিস। এগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে যে প্রপার নাউন কোথায় কোথায় ইউজ করেছে, এবং তখন সেই লাইনগুলোকে পিক করতে হবে যদি আমার আননোন হয় স্টোরিটা। আর টেক্সট বেস যদি আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে, তো আমরা তো অনেকগুলো নাম আমরা বললামই, যেমন নেলসন ম্যান্ডেলার কথা বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, তারপরে আরও আমরা আমাদের টেক্সটের মধ্যে যেমন আনা ফ্রাঙ্কের কথা আমি বলেছি, কল্পনা চাওলার কথা আমি বলেছি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা আছে। এদের সম্পর্কে কিন্তু খুব সুন্দর বায়োগ্রাফিস আছে, এবং সবচেয়ে বড় কথা এগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ ডেট দেওয়া আছে। তো এগুলো কিন্তু সিকোয়েন্স ওয়াইজ ডেট থাকা মানে কিন্তু তোমাকে কিন্তু ক্রোনোলজি সাজিয়েই দিল, তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাকে হচ্ছে এই রিঅ্যারেঞ্জমেন্টটা সাজাতে হবে, এবং এই রিঅ্যারেঞ্জমেন্টটা নিউমেরিক্যাল অর্ডারটা দেওয়ার পরে তুমি কি করবে, তুমি পুরো স্টোরিটা কিন্তু লিখে ফেলবে। আচ্ছা, তো রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা এভাবে লেখার পরে আমরা যেটা করতে পারি, আমাদের যে নেক্সট টপিক আছে সেই টপিকটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ।
আমাদের প্যারাগ্রাফটা কিভাবে আসে, আমাদের প্যারাগ্রাফটা আমরা যেটা দেখছি যে আমাদের কিছু কোয়েশ্চেনের মাধ্যমে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা আছে। একটা প্যারাই কিন্তু তোমাকে আনসার করতে হবে, কিন্তু এখানে কিছু কোয়েশ্চেন, মানে তার মানে হচ্ছে গাইডিং যে হচ্ছে রুব্রিক্স সেটা কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে। কি কোন পার্টিকুলার বিষয়ের উপরে প্যারাগ্রাফটি হবে। ফর এক্সাম্পল গ্লোবালাইজেশন এসেছে এবং গ্লোবালাইজেশনের উপরে 4টা স্পেসিফিক কোয়েশ্চেন দেওয়া আছে। ফর এক্সাম্পল হোয়াট ইজ গ্লোবালাইজেশন, হোয়াট ইজ দ্য পজিটিভ ইফেক্ট অফ গ্লোবালাইজেশন, হোয়াট ডাজ ইট এফেক্ট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, অথবা হাউ ক্যান গ্লোবালাইজেশন বি ইউজড ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি। এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে কিন্তু তুমি এই প্যারাগ্রাফটা তুমি তৈরি করবে। একটা প্যারা তো অবশ্যই হবে, কিন্তু এটি খুব ছোট করো না। প্যারাগ্রাফের কিন্তু নাম্বার আমাদের 10, তো সেই কারণে আমরা প্যারাগ্রাফটা যখন লিখবো আমরা একটু চিন্তা করে দেখবো এটি 2.5 থেকে 3 পাতা সমান যেন হয়। এবং আমি যেটা বলেছি এর আগে ক্লাসে বলেছিলাম আমি যে প্রতিটা পাতায় হচ্ছে 13 লাইন কিংবা হচ্ছে 15 লাইন্স কিন্তু আমরা লিখতে পারি। এর বেশি কিংবা হচ্ছে এর কম লিখলে কিন্তু জিনিসটা হচ্ছে খাতাটাকে অপটিমাম দেখায় না। তো সেভাবে করে আমরা কিন্তু সাজিয়ে হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমরা লিখবো। আর আমি এইবারের যে টেস্টের কোয়েশ্চেনগুলো, এই টেস্টের কোয়েশ্চেনগুলো ঘেটে আমি যেটা দেখেছি যে এই বছর বিভিন্ন কলেজগুলোতে যে প্যারাগ্রাফগুলো হচ্ছে সবচেয়ে বেশি এসেছিল, তার মধ্যে যেমন ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক এসেছে। এটা কিন্তু তোমাদের নিজের টেক্সট বইয়ে কিন্তু হচ্ছে এই টপিকটা আছে এবং এটি কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যে কীভাবে ফোক মিউজিক স্প্রিংস ফ্রম দ্য কমিউনিটি ভ্যালুস, আর কিভাবে হচ্ছে মডার্ন মিউজিকের মধ্যে হচ্ছে ইনস্ট্রুমেন্টের ব্যবহার বেশি এবং এই দুটোর পার্থক্য কোথায়। খুব সুন্দর করে কিন্তু তোমাদের টেক্সটের মধ্যে জিনিসটা লেখা আছে। তো টেক্সটটা যদি পড়ো একই সঙ্গে তোমার কোয়েশ্চেন আনসার, তোমার সামারি, তোমার ফ্লো চার্ট এবং সব কিছুর সঙ্গে কিন্তু তোমার হচ্ছে এই প্যারাগ্রাফ যেটি আছে সেটার জন্য কিন্তু প্রিপারেশন হয়ে গেল। ফেসবুক কিন্তু তোমরা হচ্ছে সবসময় তোমরা করছো, তোমরা এটা সম্পর্কে জানো, ফেসবুক সম্পর্কে এটার বেনিফিট কী, এটার অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে, এটা থেকে কী শিখতে পারে লোকজন, কিংবা এটা থেকে কী ধরনের ডিরেলমেন্ট হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু তোমার হচ্ছে প্যারাগ্রাফটার মধ্যে আসবে। সো এটাও কিন্তু অনেক স্কুল কলেজে কিন্তু এই বছর এসেছে। ইফটিজিং সম্পর্কে পড়েছো? ইফটিজিং সম্পর্কে হচ্ছে এটা কিন্তু খুব একটা উইমেন ইস্যু যেগুলো আছে, উইমেন ইস্যুই কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু দেখা যায় যে হচ্ছে খুব কিন্তু রিপিটেডলি এই ইস্যুগুলো নিয়ে কিন্তু বারবার কিন্তু প্যারাগ্রাফগুলো আসে। আমি দেখাই যে এখানে উইমেন ইস্যু নিয়েই হচ্ছে এই যে টেস্ট পরীক্ষা তোমাদের হয়ে গেছে, এখানে কতগুলো কলেজে এসেছে। যেমন ইফটিজিং এসেছে, এখানে দেখতে পাচ্ছ ফিমেল এডুকেশন এসেছে, তারপরে দেখো হচ্ছে আর্লি ম্যারেজ, ডাউরিটাও বেসিক্যালি উইমেন ইস্যুই, তারপরে উইমেন রিপ্রেশন, এই সমস্তগুলো কিন্তু হচ্ছে উইমেন ইস্যু। সো এই উইমেন ইস্যু নিয়ে যদি তুমি ভালো করে একটু পড়ে যাও তাহলে দেখা যাবে যে উইমেন ইস্যু নিয়ে কিন্তু কোনো ধরনের প্যারাগ্রাফ যদি আসে তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেখান থেকে লিখতে পারবে। আরও একটা জিনিস যেটা এবার এসেছে যে নেসেসিটি অফ সাউন্ড রিলেশনশিপস উইথ দ্য জুনিয়র্স, এইটা কিন্তু আমি দেখলাম যে এই বছর কিন্তু হচ্ছে অনেকগুলো কলেজ এটা এসেছে। ইয়োর চাইল্ডহুড মেমোরিজ ভেরি কমন এবং অনেকবার আসে, এটা তোমরা দেখে যেতে পারো। নয়েজ পলিউশন, বেসিক্যালি এনভায়রনমেন্ট পলিউশনটাই যদি একটু ভালো করে পড়ে যাও তাহলে ওখান থেকে সাউন্ড পলিউশন আসুক অথবা ল্যান্ড পলিউশন আসুক অথবা ওয়াটার পলিউশন আসুক, তাহলে তোমরা কিন্তু ওটা লিখতে পারবে। ফিমেল এডুকেশনের কথা বললাম, ডাউরির কথা বললাম, আর্লি ম্যারেজ, উইমেন রিপ্রেশন। তোমাদের নিজেদের বইয়ে কিন্তু হচ্ছে শিল্পী নামে কিন্তু একটি লেসন আছে এবং যেই লেসনে কিন্তু এই যে আর্লি ম্যারেজ সম্পর্কে কিন্তু খুব ভালো করে হচ্ছে একদম মাইক্রোস্কোপিক ডিটেল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো আমি সবসময় মনে করি যে টেক্সট বইটা যদি ভালো করে পড়ো, এই টেক্সট বইটাই কিন্তু তোমাকে হচ্ছে ইভেন এই গাইডের যে রাইটিংগুলো আছে এই রাইটিং পার্টে কিন্তু তোমাকে অনেক হেল্প করতে পারবে। আর লাস্টে আছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আমরা অনেক আগে থেকে আমরা পড়ছি যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে রাইজ অফ টেম্পারেচার হচ্ছে, সি লেভেল রাইজ করছে। আমরা সুন্দরবনে পড়েছি যে কোস্ট রিট্রিট কেন হচ্ছে, এই যে স্টর্ম সার্জ কেন হচ্ছে, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস লাইক সাইক্লোন এবং টর্নেডো কেন বাড়ছে, এগুলো সব কিন্তু ক্লাইমেট চেঞ্জের মধ্যে আসবে। এবং এই ক্লাইমেট চেঞ্জে হিউম্যান বিংসের ভূমিকা কতখানি এবং এটাকে চেঞ্জ করতে হলে গ্রিন এনভায়রনমেন্ট আনতে হলে কী আনতে হবে, এই সমস্ত কিছুর কম্বিনেশন কিন্তু হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফটার মধ্যে থাকতে হবে। তো প্যারাগ্রাফ লেখার সময় আমরা প্রথমে খেয়াল রাখবো যে এটা আনসার টু কত নাম্বার কোয়েশ্চেন, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 7, এটা যদি 7 নাম্বার কোয়েশ্চেন হয় তাহলে 7 আমি লিখবো। তারপরে প্যারাগ্রাফের নামটা আমি লিখবো, প্যারাগ্রাফের টাইটেলটা দিয়ে একটি আন্ডারলাইন করে তারপরে টানা আমি প্যারাগ্রাফটা লিখবো। এটা আমি 2.5 পাতা থেকে 3 পাতা পর্যন্ত হচ্ছে আমি এই প্যারাগ্রাফটা আমি লিখবো। কোয়েশ্চেন আমি খেয়াল রাখবো যে কী ধরনের কোয়েশ্চেন আমাকে গাইড করছে, কী ধরনের আনসার আমাকে লিখতে হবে, ওইভাবে করে কিন্তু আমি প্যারাগ্রাফটা লিখে ফেলবো।
আচ্ছা, এখানে একটা স্যাম্পল আমি দিলাম, যেমন হচ্ছে যেমন আনসার টু দ্য কোয়েশ্চেন নং 7, এটা প্রথমে তুমি লিখলা, তারপরে তুমি প্যারাগ্রাফের যে টাইটেলটা আছে তুমি সেই টাইটেলটা দিলে, এবং তারপরে তুমি হচ্ছে একেবারে হচ্ছে পুরোটা জুড়ে তুমি তোমার যে প্যারাগ্রাফটা তুমি সেই প্যারাগ্রাফটা তুমি লিখে গেলে। আচ্ছা, প্যারাগ্রাফে আমাদের 10 মার্কস আছে। প্যারাগ্রাফ শেষ হওয়ার পরে আমাদের যেটা শুরু হয়, আমাদের কমপ্লিটিং স্টোরি করতে বলে। তো এই স্টোরি যেটা আমাদের কমপ্লিটিং স্টোরি থাকে, এগুলো কিন্তু বেসিক্যালি কয়েক ধরনের থাকে। আমরা একটু দেখে নেই যে হচ্ছে কী ধরনের স্টোরিজ এগুলো থাকে। কমপ্লিটিং স্টোরিজের মধ্যে আমরা এক ধরনের স্টোরিজ দেখতে পাই, দিজ আর কল্ড ট্র্যাডিশনাল স্টোরিজ। এই ক্লাসিক্যাল স্টোরিজ যেগুলো তোমরা সবাই জানো, যেমন ঈশপের গল্পের মধ্যে যেমন খরগোশ এবং কচ্ছপের গল্প, অ্যান্ট অ্যান্ড ডাবের গল্প, তারপরে যেমন মনে করো হচ্ছে কাঠুরের গল্প, এই ধরনের হচ্ছে কমন কিছু গল্প, অথবা কিং মাইডাস অ্যান্ড গোল্ডেন টাচ এরকম গল্পটা হতে পারে। তারপরে হচ্ছে শেয়ালের লেজ কাটার গল্প, এটা থাকতে পারে। হু উইল বেল দ্য ক্যাট, এটা থাকতে পারে। হ্যামিলনের বাঁশির গল্পটা থাকতে পারে। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরিজ যেগুলো সবাই জানে। গল্পটার তো প্লট কিংবা স্টোরিটা কীভাবে হবে, এই ট্র্যাডিশনাল স্টোরিতে কিন্তু সবাইকে বলে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু সবাই জানে যে। কিন্তু এইটার আসল গুণ হচ্ছে তুমি স্টোরিটাকে কিভাবে প্রেজেন্ট করছো, এইটা কিন্তু সবচেয়ে বড় কথা। স্টোরি তো আউটলাইন একটা দেওয়াই আছে, কিন্তু স্টোরিটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো এটা কিন্তু সবচেয়ে বড় কথা। যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, মাইডাসের স্টোরিটার স্যাম্পল দেওয়া আছে, যে মাইডাস একজন রাজা ছিলেন, ওনার খুব ইচ্ছা হলো যে উনি যা কিছু স্পর্শ করবেন সব কিছুই হচ্ছে গোল্ড হয়ে যাবে, এবং আলটিমেটলি যখন ওনার এই ইচ্ছাটা পূরণ হলো, তখন একদিন ওনার মেয়েকে ধরতে গিয়ে হচ্ছে তার মেয়ে হচ্ছে সম্পূর্ণ কী হয়েছে, জড় পদার্থ এরকম একটি স্বর্ণ বস্তুতে পরিণত হয়। তো এখানে সেই স্টোরিটাই হচ্ছে তুমি কিভাবে এটার এন্ডিং করবে। গল্পটা কিন্তু তুমি জানো, গল্পটা কিন্তু অলরেডি এক্সিস্টিং একটা গল্প, সেই গল্পটাকে তুমি কিভাবে লিখবে সেখানেই কিন্তু তোমার হচ্ছে মুনশিয়ানা। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমরা এই গল্পটাকে লিখব। কমন আমি যেগুলো বলে দিলাম যে অলরেডি, যে কোন কোন ট্র্যাডিশনাল গল্প আমাদের আছে, যে অ্যান অনেস্ট উড কাটার, নোবডি, যেটা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, যে মিথ্যেবাদী রাখাল, যে তার গল্পটা। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, কবলারের গল্পটি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটি। ড্রেস ডাজ নট মেক এ ম্যান পারফেক্ট, শেখ সাদি এবং হচ্ছে তার হচ্ছে ড্রেসের মধ্যে তিনি যে খাবারটা ভরেছিলেন তার গল্পটি। অ্যান্ট অ্যান্ড দ্য ডাবের কথা বলেছি, কিং মাইডাসের কথা বলেছি, বায়জিৎস ডেভোশন টু হিজ মাদার, এগুলো কিন্তু সব ট্র্যাডিশনাল গল্প। এগুলোতে কিন্তু তোমার গল্পটার প্লটটাকে কিন্তু অন্যভাবে নেওয়ার তোমার কোনো স্কোপ নেই, গল্পটা কিন্তু অলরেডি এক্সিস্টিং। তুমি এটাকে কিভাবে এখন লিখবে সেটার উপর আমরা একটু ফোকাস করব। এই গল্পটা যখন আমরা লিখবো, তখন আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা কোন পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে গল্পটা লিখছি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা লিখছি। সবসময় কিন্তু বলা হয় থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি গল্পটা লেখো, তাহলে কিন্তু গল্পটা সবচেয়ে ভালো হয়। থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ মানে আমি হচ্ছে গল্পর প্রত্যেকটা চরিত্র সম্পর্কে জানি, এবং প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আমি বলতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি ধরি এখানে যেমন নোবডি বিলিভস এ লায়ার, আমি যদি এই গল্পটাই আমি যদি ধরি, যে মিথ্যেবাদী রাখাল, সে হচ্ছে প্রতিদিনই চিৎকার করে হচ্ছে বলে যে বাঘ এসেছে, কিন্তু হচ্ছে যেদিন বাঘ আসলো সেদিন হচ্ছে কেউ আর আসলো না। তো এই যে মিথ্যেবাদী রাখাল, সে যেখানে এই যে মেষগুলোকে সে চড়াতে যায়, তুমি সেই সেটিংসটা তুমি বর্ণনা করতে পারো, সেই সেটিংসটা কীরকম, এবং কিভাবে সে হঠাৎ একদিন বসে থাকতে থাকতে তার মনে একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল, এবং সে উইমজিক্যালি ফানের বসে হচ্ছে সে হচ্ছে এই বাঘ বলে চিৎকার করতে লাগলো। তারপরে যখন সমস্ত লোক আসতো, তখন সে নিজের মনে চিন্তা করতে লাগলো, এটা তো একটা একটা ফানি থিং, এটা হচ্ছে এরকম ডাকলে লোকজন চলে আসে, তো এটিকে হচ্ছে সে প্রায় একটা খেলা মনে করতে লাগলো। এই যে সে এটাকে খেলা মনে করতে লাগলো, এটাকে ফান মনে করতে লাগলো, এই কথাটা কিন্তু তোমার গল্পের মধ্যে প্রজেকশন হতে হবে। এইখানেই কিন্তু দেখাতে হবে যে তুমি কিভাবে দেখছো, যে মিথ্যাবাদী রাখাল কিভাবে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে একদিন, দুদিন, 3 দিন এভাবে করে কিভাবে সে হচ্ছে লং টাইম ধরে হচ্ছে সে এই একটা জিনিসকে হচ্ছে পারসিস্ট করতে করতে এমন একটি সময় আসতো যখন হচ্ছে কোনো মানুষ হচ্ছে তাকে আর বিশ্বাস করে না। তো এটি তুমি হ্যান্ডেল করবে যে কিভাবে হচ্ছে স্টোরিটাকে হচ্ছে সামনে এগিয়ে নিতে হবে। তারপরে আরও স্টোরি আছে, যেমন কিছু কমপ্লিটিং স্টোরিজ দেওয়া হয়, যেটি হচ্ছে জাস্ট তোমার ইমাজিনেশন থেকে তোমাকে লিখতে হবে, এটি কোনো এক্সিস্টিং স্টোরি নেই কিংবা এক্সিস্টিং প্লট নেই, এটাকে কিন্তু তোমার ইমাজিনেশন থেকে তোমাকে লিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ইট ওয়াজ মাই ইয়াঙ্গার ব্রাদার্স বার্থডে, আই অ্যালং উইথ মাই প্যারেন্টস
মেড এ সিক্রেট প্ল্যান। আমরা একটা সিক্রেট প্ল্যান তৈরি করলাম, তোমাকে অলরেডি কথাটা বলে দিয়েছে। এখন তোমরা কি সিক্রেট প্ল্যান তৈরি করেছে, এটা কিন্তু এক্সিস্টিং স্টোরি না, এটা কিন্তু তোমাকে সম্পূর্ণ বানিয়ে লিখতে হবে যে তুমি কিভাবে এই প্ল্যানটা করলে, যে এই প্ল্যানের মাধ্যমে হচ্ছে তুমি শেষ পর্যন্ত একটা গল্প তৈরি করতে পারলে, যে তোমার ছোট ভাইয়ের বার্থডে এবং তোমার ছোট ভাইয়ের বার্থডের নিয়ে তুমি এবং তোমার বাবা মা মিলে একটি প্ল্যান করলে, একটি সিক্রেট প্ল্যান করলে, যে সিক্রেট প্ল্যানটি সে জানতে পারবে না। তাহলে সে যে এই সিক্রেট প্ল্যানটি জানতে পারবে না, তাহলে তার জন্য একই বাসা থেকে তুমি কি কি কাজ করতে হবে, যেটি কিনা শেষ পর্যন্ত একটি সারপ্রাইজ পার্টি হিসেবে কিংবা একটি সারপ্রাইজ বার্থডে পার্টি হিসেবে তার কাছে আসে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তো এগুলো আমরা কিভাবে লিখবো, এটা আমরা একটুখানি দেখে নেই। একটা স্টোরি লিখতে গেলে এটার একটা বিগিনিং থাকে, এটার একটা মিডল থাকে, এটার একটা এন্ড থাকে। স্টোরি হচ্ছে আস্তে আস্তে খুলতে শুরু করে। যেমন আমি ধরলাম এই স্টোরিটাই, যে হচ্ছে আমার একটি ছোট ভাই আছে, তার বার্থডের সামনে আমি বাবা মা মিলে হচ্ছে একটা প্ল্যান করলাম যে তার হচ্ছে বার্থডেতে আমি একটা সারপ্রাইজ দেব। এখন আমার এই যে মিডল যে স্টোরিটা, এই অংশটাতেই কিন্তু আমাকে লিখতে হবে যে আমি কিভাবে হচ্ছে তার এই সারপ্রাইজটা দিব। যেমন আমরা সকাল থেকে এমন ব্যবহার করতে লাগলাম যে তার বার্থডের কথা আমাদের মনে নেই, আমরা একদম বেমালুম ভুলে গেছি। সে হয়তো বারবার ঘুরে এসে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছে, কিন্তু আমরা অ্যাভয়েড করছি, বাবা মা অ্যাভয়েড করছে, আমি অ্যাভয়েড করছি, আমরা অ্যাভয়েড করছি। এর মাধ্যমে কী করছি আমরা, মিডলটা আমরা রেজিং একটা অ্যাকশনের দিকে। তো এক সময় এমন হলো যে সে ছোট ভাই কিন্তু অস্থির হয়ে গেল, কিন্তু আমরা এদিকে কি করলাম, আমরা এদিকে নানা প্ল্যান করে হচ্ছে আমরা হয়তো বাসাটাকে সাজাতে লাগলাম কিংবা এমন কিছু করতে লাগলাম, এবং ওকে আমরা কি করলাম যে আমরা বললাম যে হয়তো তাকে তার প্রাইভেট টিউটরের কাছে পাঠিয়ে দিলাম যে হচ্ছে তুমি ওখান থেকে পড়ে আসো, যেন আমরা বেমালুম ভুলে গেছি। এবং সে খুব মন খারাপ করে হচ্ছে সে বাইরে হয়তো, অথবা অন্য একটা কাজ দিয়ে দিলাম, সেই কাজ নিয়ে হয়তো সে বাইরে চলে গেল। তার মানে কি, এই মিডল স্টোরিতে এটা কিন্তু এই অ্যাকশনটা কিন্তু রেজ করছে। এবং আলটিমেটলি ক্লাইম্যাক্স পয়েন্ট কোনটা হবে, যখন সে এসে হচ্ছে সে সারপ্রাইজটা পাবে। সে বাসায় আসলো এবং এসে দেখলো যে পুরো বাসা সাজানো এবং হচ্ছে বাসার লোকজন গম গম করছে, তখনই কিন্তু সে, অথবা এটা নাও হতে পারে, এমনও হতে পারে যে বাসাটা অন্ধকার, সে সন্ধ্যার সময় ফিরে এসেছে, চুপচাপ, কাউকে দেখা যাচ্ছে না, সে খুব মন খারাপ করে ঘরের ভিতরে ঢুকলো, তারপরে হঠাৎ করে আলো জ্বলে উঠলো, তারপরে সবাই হচ্ছে তাকে সারপ্রাইজ দিল, এরকমও হতে পারে। তো তার মানে কি, এটা একটা ক্লাইম্যাক্স থাকবে এবং তারপরে আস্তে আস্তে হচ্ছে একটা ফলিং কিংবা রেজলিউশনে কিংবা একটা হচ্ছে সলিউশনের দিকে যাবে, যে হচ্ছে তারপরে সবাই হচ্ছে খুব হ্যাপি হয়ে কেকটা কাটলো, তারপরে কেউ হয়তো গান গাইলো, কেউ হয়তো মজা করলো। এইরকম করে স্টোরিটাকে কিন্তু হচ্ছে এগিয়ে নিতে হবে। এমনকি তুমি এখানে ডিটেইলিং যেগুলো আছে, সেটিংয়ের ডিটেইলিং, যেমন বাসাটা কীভাবে সাজানো হয়েছে, অথবা তোমার ছোটো ভাই কি, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে গল্পটা তুমি লিখছো, তোমার ছোটো ভাই কি মনে করছে সেই কথাটাও কিন্তু হচ্ছে তুমি ওইরকম করে থার্ড পার্সন থেকে লিখলে হবো। আর যদি ফার্স্ট পার্সনে লিখো তাহলে তুমি তার বাইরে থেকে ডেসক্রাইব করতে পারো যে ওকে মন খারাপ দেখাচ্ছে, এগুলো কিন্তু করা সম্ভব। তো গল্পটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। আবার আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস দেখি যে গল্প লেখার সময় ছেলেমেয়েরা এক্সটেন্সিভ ডায়ালগ ইউজ করে। পুরো গল্পটা পড়লে মনে হয় যে হচ্ছে এটি আসলে একটা ডায়ালগ রাইটিং হয়েছে। এই খরগোশ এই কথাটা বলেছে, কচ্ছপ এই কথাটা বলেছে, আবার খরগোশ এই কথাটা বলেছে, আবার কচ্ছপ এই কথাটা বলেছে, এরকম করে দেখা যায় যে খরগোশ একবার বলছে, কচ্ছপ একবার বলছে। তার মানে এটা হচ্ছে আসলে স্টোরির কোনো ফরম্যাট। তুমি ডায়ালগ অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু ডায়ালগেরও হচ্ছে একটা লিমিটেশন আছে, এটা ডায়ালগ রাইটিং না। কিন্তু সেই ক্ষেত্রে তুমি ঠিক কোন পয়েন্টে ডায়ালগটাকে ইউজ করবে, এটা কিন্তু তুমি ঠিক করবে যে ঠিক কোন পয়েন্টে ডায়ালগটা দিলে ভালো হয়। আবার অনেক সময় খাতা দেখা যায় যে ডায়ালগটা লেখার সময় তোমরা ভিন্ন কালি ব্যবহার করো। এরকম কন্টিনিউয়াস যদি একটা লেখার মধ্যে সাদা কালো নীল, কালো নীল, কালো নীল, এটাও কিন্তু হচ্ছে অনেক সময় এক্সামিনারদের কিন্তু বিরক্ত করে। তো এই জিনিসগুলোও কিন্তু একটু খেয়াল রাখবে। তো স্টোরি রাইটিংয়ের সময় এই একটা বিগিনিং থাকবে, মিডল পয়েন্টে ক্লাইম্যাক্স থাকবে। তোমরা যতগুলো ট্র্যাডিশনাল স্টোরি পড়েছো প্রত্যেকটা স্টোরিতে কিন্তু ক্লাইম্যাক্স আছে, প্রত্যেকটা। যেমন মিথ্যেবাদী রাখালের গল্পটাতে ক্লাইম্যাক্স কোথায় আসলো, যে সে ডাকছে কিন্তু কোনো লোক আসছে না, সে ডাকছে কোনো লোক আসছে না, কিন্তু বাঘ এসে পড়লো, বাঘ চলে আসছে, বাঘ অনেক কাছে চলে আসছে, সে চিৎকার করে প্রাণপণে ডাকছে, তারপরেও কিন্তু কোনো লোক আসলো না, এখানে কিন্তু ক্লাইম্যাক্স পয়েন্ট। তো এইরকম কিন্তু ইভেন ট্র্যাডিশনাল সব স্টোরিগুলোতে তুমি এই ক্লাইম্যাক্স পয়েন্ট পাবে। তো তুমি যখন নিজের ইমাজিনেশন থেকে স্টোরিটা লিখবে, যদি ওই ধরনের কোয়েশ্চেনে যদি ওই ধরনের স্টোরিগুলো আসে, তাহলে কিন্তু তোমাকে সেইভাবে করে কিন্তু একটা বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে, ক্লাইম্যাক্স থাকতে হবে, একটা এন্ড থাকতে হবে, সেভাবেই করে কিন্তু তুমি এই স্টোরিটা লিখবে। স্টোরির যে এলিমেন্টগুলো আছে আমি যদি একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টোরির মধ্যে কী থাকে। স্টোরির মধ্যে হচ্ছে ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারের মধ্যে প্রোটাগনিস্ট মানে হচ্ছে নায়ক কেউ থাকতে পারে, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে ভিলেন থাকতে পারে।
আমি খরগোশ আর কচ্ছপের মধ্যে আমি ধরে নিলাম যে কচ্ছপ আমার প্রোটাগনিস্ট আর হচ্ছে অ্যান্টাগনিস্ট হচ্ছে আমার হচ্ছে খরগোশটা। তো এইরকম সব জায়গায় তুমি ইভেন এই যে আমি বললাম যে আমার ছোট ভাইয়ের বার্থডে, বাবা মা এবং আমি মিলে ঠিক করেছি এখানে ক্যারেক্টার কারা, এখানে আমি ক্যারেক্টার, আমার ছোট ভাই ক্যারেক্টার, আমার বাবা মা ক্যারেক্টার। তুমি চাইলে ওর বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারো, দাদা দাদিকে নিয়ে আসতে পারো, প্রতিবেশীকে নিয়ে আসতে পারো, সম্পূর্ণ কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন কোন ক্যারেক্টারকে হচ্ছে এখানে ইনক্লুড করবে। তারপরে যেমন দেখো সেটিংটা খুব ইম্পর্টেন্ট সব জায়গায়। যেমন মিথ্যেবাদী রাখালের গল্পের সেটিং কোথায় ছিল, গভীর অরণ্যের পাশে হচ্ছে একটা চারণভূমি ছিল, সেখানে সেটিং, সেই চারণভূমির কিন্তু তুমি একটা বর্ণনা দিতে পারো। বার্থডে যেখানে হলে বাসাটার কিন্তু একটা সুন্দর বর্ণনা থাকতে পারে। তারপরে যেমন ধরো যে একটা কনফ্লিক্ট থাকে, সবসময় কিন্তু একটা কনফ্লিক্ট থাকে, এই কনফ্লিক্টটা কী হতে পারে, নিজের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট থাকতে পারে। যেমন মনে করো শেয়ালের লেজ কাটার গল্পে আমরা যেটা দেখতে পেয়েছি, শেয়াল যখন লেজটা যখন হারিয়ে গেল তখন কিন্তু ওর নিজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, কনফ্লিক্ট চলছিল। সে কি করবে, সে কি গিয়ে স্বীকার করবে যে তার লেজটা কীভাবে কেটেছে, নাকি সে এটা নিয়ে কোনো বুদ্ধি করবে, সে কি করবে? নিশ্চয়ই সে যখন তার লেজটা কাটা পড়েছিল সে তখন খুবই ইনসাল্টেড ফিল করেছিল, সে খুব হচ্ছে ডিপ্রেসড ছিল। এটা কিন্তু তার যে মানসিক যে দ্বন্দ্ব, ইন্টারনাল কনফ্লিক্ট, এটা কিন্তু প্রকাশ করে। তারপরে এক্সটার্নাল কনফ্লিক্ট থাকতে পারে, এক্সটার্নাল বাইরের পৃথিবীর সঙ্গে যে কনফ্লিক্ট, যেমন বাইরের পৃথিবীর সঙ্গে যে কনফ্লিক্ট আমরা হচ্ছে মিথ্যেবাদী রাখালের গল্পে কিন্তু আমরা দেখতে পারি। যেমন হচ্ছে ওই মিথ্যেবাদী রাখালের সঙ্গে যে অন্যান্য যে মানুষ আছে সেই মানুষের যে কনফ্লিক্টটা, এটাকে কিন্তু বাইরের কনফ্লিক্ট আমরা ধরতে পারি। তো এক্সটার্নাল কনফ্লিক্টের মধ্যে এটা এমনও হতে পারে নেচারের সাথে হচ্ছে একটা মানুষের কনফ্লিক্ট হতে পারে, ঝড় বৃষ্টি, বন্যা, খরা, এগুলোর সঙ্গে হচ্ছে এগুলোর সঙ্গে বিরোধ থাকতে পারে। অথবা এমন ইমাজিনারি স্টোরি হতে পারে যে তুমি রাস্তায় নেমেছো এবং হঠাৎ করে তুমি দেখলে যে একটা অ্যাক্সিডেন্ট তোমার চোখের সামনে ঘটে গেল। তাহলে এই যে হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল যেটা তোমার আয়ত্তের বাইরে, তুমি সেটাকে কিভাবে ডিল করবে? অথবা পার্সন ভার্সেস পার্সন, একটা মানুষের সঙ্গে অন্য মানুষের যে লড়াই সেটা হবে। অথবা পার্সন ভার্সেস সোসাইটির সঙ্গে হচ্ছে লড়াই হতে পারে, যে সোসাইটি কোনো কিছু মানছে না, সেই জিনিসটা হচ্ছে কেউ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেই জিনিসটা কিন্তু একটা গল্পে থাকতে পারে। তো যে কোনো জিনিসই কিন্তু এখানে গল্পে থাকতে পারে। আর থিমের মধ্যে কিন্তু একটা সেন্ট্রাল আইডিয়া অবশ্যই সবগুলোর মধ্যে আছে, একটা মোরাল লেসন থাকে। কিন্তু আমরা কিন্তু কখনোই স্টোরির ক্ষেত্রে কোনো মোরাল কিন্তু আমরা হচ্ছে নিচে আমরা দিব না, এটি কিন্তু একদম প্রহিবিটেড। আমরা হচ্ছে শুরুতে একটা টাইটেল লিখতে পারি, কিন্তু আমরা শেষে কিন্তু কোনো মোরাল দিব না। এবং আরেকটা জিনিস যেটা অনেক সময় আমরা খাতায় দেখতে পাই, অনেক সময় 40% খাতাতেই আমরা যেটা দেখতে পাই যে গল্পটা শেষ করার সঙ্গে সঙ্গে হচ্ছে এক রাইটারের একটা কমেন্ট আমরা পাই। যেমন তুমি গল্পটা লিখেছো, গল্পটা লেখার পর তুমি বলছো যে ফ্রম দিস স্টোরি উই লার্ন ফ্রম দিস স্টোরি, এরকম একটা কথা বলা থাকে। অথবা দ্য মোরাল অফ দ্য স্টোরিজ, অথবা টু সাম আপ দ্য স্টোরি, এরকম করে কিন্তু তোমরা দেখা যায় যে অনেক সময় একটা কমেন্ট করে ফেলো। তুমি বলো কিংবা তোমরাই বলো একটা স্টোরি, তোমরা যে রবীন্দ্রনাথের গল্প পড়েছো না বাংলায়, তোমরা হচ্ছে সমারসেট মমের লাঞ্ছন পড়েছো না, এখানে কি তোমরা কখনো পেয়েছো যে গল্পটা শেষ করার পরে রবীন্দ্রনাথ এইরকম কথাবার্তা বলেছে যে হৈমন্তী গল্প পড়িয়া শিখিলাম যে, তোমরা বলো আসলে তাহলে কীরকম হলো? এটা তো কোনো গল্প হলো না, তাই না? তো এই গল্পে তোমার কমেন্ট করা যাবে না। যেখানে গল্পটা শেষ হয়েছে যে মিথ্যেবাদী রাখালকে হচ্ছে বাঘে যে খেয়ে ফেললো এবং বাকি লোকজন এসে যে তার জন্য সমবেদনা প্রকাশ করছে কিংবা বলছে যে এরকম করলে এই জিনিসটাই এইখানেই শেষ হয়ে যাবে। এখানে তোমার কিন্তু বলার কোনো জায়গা নেই আসলে, যে হচ্ছে এখান থেকে আমরা শিখলাম কিংবা এখান থেকে লোকজন শিখলো যে মিথ্যেবাদী রাখালের মতো হতে হয় না। এই কমেন্টটা করার কিন্তু কোনো স্পেস কিন্তু এখানে নাই। সো এটা করবে না, এটা করলে কিন্তু আসলে নাম্বার কিন্তু কমে যাবে, কারণ এটা কিন্তু স্টোরি রাইটিংকে কিন্তু তুমি ভায়োলেট করলাম। স্টোরি রাইটিংয়ের যে হচ্ছে পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তুমি সরে আসছো, তুমি কিন্তু সম্পূর্ণ তোমার নিজের একটা মতামত প্রকাশ করছো, এটা কিন্তু করা যাবে না। এটা গেল হচ্ছে এলিমেন্ট অফ দ্য স্টোরিজ। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা স্টোরি পড়ছি, এখন একটু আমরা দেখি যে আমরা এর আগের পর্বে আমরা কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক শিখেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পড়বে যখন, অনেক আইটেম যখন পড়বে, মাঝে মাঝে রেস্ট নেবে, কখনোই হচ্ছে ঘুমটাকে নষ্ট করবে না। আর আরেকটা জিনিস, এক্সারসাইজ করবে। এটা একদম সত্যি কথা, তোমরা এটা করে দেখতে পারো। যে 1 2 3 4 যখন করবা দেখবা যে হচ্ছে এক্সারসাইজটা খুব ভালোভাবে হচ্ছে তোমাকে কাজ দিচ্ছে। খারাপ লাগছে সারাদিন ধরে পড়ছো, একটু জগিং করো কিংবা একটু লাফাও কিংবা একটু স্কিপিং করো, সত্যি দেখবে যে একটু পরে হচ্ছে রিফ্রেশ হয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব ফিজিক্যাল এক্সারসাইজ জিনিসটা কি করে, শরীরের যে স্ট্যামিনা, এই স্ট্যামিনাটা কিন্তু বজায় রাখে। এটা কিন্তু হচ্ছে তোমার মনের ভেতরে যে হচ্ছে এই কন্টিনিউয়াস যে হচ্ছে একটা মনোটোনাস ভাবটা, এটা কিন্তু দূর করে।
তো এই যে এতগুলো আইটেম পড়বে, এই আইটেমগুলো পড়ার মাঝে মাঝে কিন্তু নিজেকে রেস্ট দিবে, নিজেকে 5 মিনিটের জন্য একটু রিভার দিবে, একটু গান শুনবে, একটুখানি এক্সারসাইজ করবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে মাথার মধ্যে কিন্তু পড়াটা মনে থাকবে। পরীক্ষার হলে গিয়ে কিংবা এই যে অনেক যে চিন্তা দুশ্চিন্তা, এই টেনশনগুলো কিন্তু হবে না। চলো আমরা চলে যাই হচ্ছে পরের সেগমেন্টে। আমাদের পরের সেগমেন্ট হচ্ছে ফর্মাল অথবা ইনফর্মাল। এটা ইমেল হতে পারে, এটা লেটার হতে পারে। ইমেলের ব্যাপারে তো ফরম্যাট, আমরা ইমেল আমাদের সবার আছে, আমরা কিন্তু ইমেলের ফরম্যাটটা জানি। ইমেলের ফরম্যাটে কি হয়, ফ্রম দিতে হয়, টু দিতে হয়, ডেট দিতে হয়, কোথাও কোথাও সেন্ট থাকে, তুমি ডেটও দিতে পারো, সেন্ট। এটা কিন্তু SENT, এটা কিন্তু ডি লিখবা না, সেন্ড হবে না, SENT হবে। আর তারপরে সাবজেক্ট থাকবে। তো ফ্রমের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে একটা ইমেল আইডি যেরকম হয় সেভাবে দিবে, টু এর মধ্যেও তাই দিবে। ডেটের কিন্তু একটা পার্টিকুলার ফরম্যাট আছে, যেমন প্রথমে কিন্তু কি হয়, প্রথমে হচ্ছে বার্থ থাকে, তারপরে মাস থাকে, October 12 কিংবা October 4, তারপরে হচ্ছে সন থাকে এবং কততে, at 7 AM অথবা PM এটা থাকে। এই ফরম্যাটটা কিন্তু সব ইমেলে কিন্তু একই রকমভাবে থাকে। তো এটা কিন্তু খেয়াল করো, কিন্তু বার্থ থাকবে, মাস থাকবে, ডেট থাকবে, সন থাকবে এবং পার্টিকুলার কোন টাইম, সেই টাইমটা AM কিংবা PM সেটা কিন্তু স্পেসিফিক্যালি লেখা থাকে। সাবজেক্টে আসো, তোমার সাবজেক্ট যেটা সেই অনুযায়ী হচ্ছে তুমি এটাকে সাজাবে। যেমন যদি হয় যে অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ HSC এক্সামিনেশন, সেটা তুমি লিখবে। তুমি কাউকে লিখলে সেটা স্যালুটেশন করবে, ডিয়ার আয়মান যেমন এখানে আছে, তুমি এখানে XYZ প্লিজ লিখবা না। আমি আগে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি মানা করেছি যে কোনো চিঠির মধ্যে XYZ লিখবা না। দেখা যায় যে বাবাকে তুমি চিঠি লিখেছো, তুমি লিখছো যে ডিয়ার এক্স, বাবাকে এক্স ম্যান বানায় দেওয়ার অর্থটা কি? তারপর তুমি নিজেকে বানায় দিলা ইয়োর লাভিং সান ওয়াই। আকিকা দিয়ে এত সুন্দর করে বাবা একটা নাম রাখছে, ওয়াই লিখবা কেন? তোমার নিজের নাম তো পরীক্ষার খাতায় লিখতে বলা হয় না, বানিয়ে একটা নাম দাও। কত ধরনের নাম আছে, সেটা তো দিতে কোনো অসুবিধা নাই। তোমাকে কেন বেছে বেছে হচ্ছে, অনেকে বলে যে সেন্সিটিভ নাম দিলে নাম্বার কেটে দেয়। সেন্সিটিভ নাম তুমি কেন দিবা? এত নাম থাকতো, তোমার কেন মনে হবে যে ট্রাম্প, লাদেন, বুশ এদের কথা তোমাকে লিখতে হবে? কেন তুমি এই কথাটা মনে করবা বলো? এইটা মনে করা ঠিক না। একদম নিরীহ ধরনের একটা নাম দিবা, দেখবা যে লেখাটা ভালো হবে। আর ইমেল ছোট লিখবা, ইমেল বেশি বড় করবে না, ইমেলটা বেশি বড় করবে না। এটা এই 8 to 10 লাইন্স ইনাফ, 8 to 10 লাইন সেন্টেন্সেস বলবো আমি, 8 to 10 সেন্টেন্সেস ইনাফ। এটাকে ওইভাবে করে সুন্দর করে লিখবে। আমরা অনেক সময় যেটা করি যে হচ্ছে ইমেইল কিংবা এই ধরনগুলো, যে ইংলিশ কায়দা এবং বাংলা কায়দার মধ্যে পার্থক্য কিন্তু আছে। আমরা বাংলাতে কিন্তু লিখি যে প্রথমে আমার সালাম নিও, আমার ভালোবাসা নিও, কিন্তু ইংলিশ সিস্টেমে কিন্তু আমরা আসলে এভাবে বলি না। ইংলিশ সিস্টেমে কিন্তু এই কথাটা আসে পরে, যেমন আমরা বলি কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, কনভে মাই রিগার্ডস টু ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস, এভাবে কিন্তু আমরা বলি। তো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে যে সোসাইটির যে এটিকেট, যেই ইমেইল রাইটিংয়ের কালচার যেরকম, সেভাবে যেন আমরা থাকি। অনেক সময় পরীক্ষা দেখা যায় যে ইমেইল না, রিপ্লাই অফ ইমেইল আসে। তো রিপ্লাই অফ ইমেইল আমরা যখন লিখবো তখন কিন্তু সবসময় সাবজেক্টের জায়গায়, তোমরা নিজেরাও দেখবে যে তোমরা যখন ইমেইল লেখো সাবজেক্টের জায়গায় এই রি শব্দটা আসে, আর বাকি সব কিন্তু ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র এখানে ফ্রম টু একই রকম থাকবে, ডেট লিখো অথবা সেন্ট লিখো একই রকম থাকবে, সাবজেক্টের জায়গায় কিন্তু রি হবে যদি রিপ্লাই অফ ইমেইল তোমার কাছে চায়। সাবজেক্টটা লিখে দিবে, তারপরে অ্যাজ ইউজুয়াল যা আছে এই একইভাবে হবে। ফর্মাল আর ইনফর্মাল ইমেলের মধ্যে পার্থক্য এইটুকুই হচ্ছে, ইনফর্মাল ইমেল যেমন তুমি তোমার বাবাকে লিখছো অথবা তোমার বন্ধুকে লিখছো, এটি একটু ছোট হতে পারে, কিন্তু ফর্মাল ইমেল হয়তো সামান্য একটু, এইটার চেয়ে সামান্য একটু বড় হতে পারে, কিন্তু তার মানে এই না যে এটা 2 পাতা হয়ে যাবে, সেটা 2 পাতা হয়ে যাবে না। যেমন যদি এরকম হয় যে আমি কোনো ইনস্টিটিউটের কাছ থেকে কোনো ইনফরমেশন চাচ্ছি, আমি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি, তার জন্য হচ্ছে আমি সেই ইউনিভার্সিটির যে হচ্ছে ইনফরমেশনগুলো, কিংবা টোফেল নাম্বার কত লাগবে, আইএলস আমাকে দিতে হবে কিনা, এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমার জানতে হয়, কিংবা ব্রোশিওর আমি কোথায় পাবো, এই ধরনের ইনফরমেশনগুলো চাওয়ার জন্য কিন্তু আমি সেখানে আমি লিখতে পারি। তো এই ইমেলও কিন্তু হচ্ছে আসলে খুব বেশি বড় হবে না, এটাও কিন্তু ছোট হবে। এখানেও যেমন সাবজেক্টের ব্যাপারে আমি বলতে পারি যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন, খুব সিম্পলি এটাকে দিলেই হবে। আর এখানে ডিয়ার স্যার অর ম্যাডাম, তুমি এখানে শুধু ডিয়ার স্যারও লিখতে পারো, এটা কোনো সমস্যা না।
তারপরে তুমি যেহেতু ইনফরমেশন চাচ্ছ তোমার কারেন্ট স্ট্যাটাস তুমি বলতে পারো, যেমন আম কারেন্টলি স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি, আই অ্যাম প্ল্যানিং টু স্টাডি, এটা বলতে পারো যে হচ্ছে তুমি কীভাবে আরও পোস্ট ডক্টরেট করার জন্য অথবা তুমি হচ্ছে ডক্টরেট করার জন্য তুমি আরও অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। স্বপ্নটাকে বড় রাখবে, স্বপ্নটাকে বড় রাখলে কী হবে, আসলে জীবনকেও হচ্ছে সত্যিভাবে বড় করে পাওয়া যায়। লাস্টের লাইনটা দেখো, যেমন এগুলো ফর্মাল ইমেইলে কিন্তু এগুলো খুব কমন জিনিস, এগুলো হচ্ছে একই রকম থাকে, এগুলোতে কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ঠিক আছে, এই জিনিসগুলো যেটা ফর্মাল ইমেলে কিন্তু আমরা সব ফর্মাল ইমেলে কিন্তু আমরা এই জিনিসগুলো হচ্ছে লিখতে পারি। এখানে যেমন সিনসিয়ারলি, আমি কিন্তু এখানে সিনসিয়ারলি ইয়োর্স কিংবা হচ্ছে উইথ লাভ, এই কথাগুলো কিন্তু আমি কখনো কোনো ফর্মাল ইমেলে দিতে পারবো না, যদিও আমরা কিন্তু খাতায় এই জিনিসগুলো পাই। এখানে কিন্তু সবসময় এই সিনসিয়ারলি ফেথফুলি এই জিনিসগুলো কিন্তু তুমি লিখবে। এখানে উইথ লাভ কিংবা হচ্ছে ইয়োর্স এভার, একটা ফর্মাল ইমেলে কিন্তু এগুলো আসলে যায় না। আর কি আছে আমাদের হচ্ছে লেটার থাকে, ফর্মাল অথবা ইনফর্মাল লেটার থাকে। লেটার লেখার ব্যাপারে যেটা হয় যে তুমি ডান দিকে সব তুমি ঠিকানাটা দিবে, তারপরে হচ্ছে তোমার বাবাকে যদি লিখতে হয় মাই ডিয়ার ফাদার, এভাবে করে তুমি লিখতে পারো। এখানে সে হয়তো কোনো তার কাছ থেকে তুমি হয়তো কোনো কিছু চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আই রিসিভড ইউর লেটার এভাবে দিয়ে তুমি শুরু করতে পারো। এই লেটারটাও কিন্তু একেবারে অনেক বড় হবে না, তবে এইটা কিন্তু অবশ্যই একটা হচ্ছে ইনফর্মাল লেটার কিন্তু একটা ইমেইলের চেয়ে বড় হবে। এইটা কিন্তু রেঞ্জে কিন্তু 1.5 পাতা পর্যন্ত হতে পারে, এটার কোনো সমস্যা নেই। তো তোমরা ইমেইল লিখো আর হচ্ছে এই লেটার লিখো। আমি সবসময় তোমাদেরকে বলবো যে A4 সাইজের খাতা অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা যেটা পাশাপাশি শিট আমরা নিয়ে নেই, আমরা এটা নিলে কিন্তু খুব ভালো হয়। আমার হয়তো ইমেইলে অবশ্যই 2টা পাতা তো আমার লাগবেই না, 1 পাতাতেই যদি শেষ করা যায় তাহলে ইটস ওকে। আর যদি খুব বেশি লাগে তাহলে হয়তো ওই পাতা থেকে হয়তো অল্প একটু হয়তো আমি 2টা কিংবা 3টা লাইন লিখলাম, এরকম যদি হয় তাহলে ইটস ওকে। তো আর যেটা লেটারের ব্যাপারে যেটা আমি বলছি, লেটারের ব্যাপারে এটা হচ্ছে একটা লেটার একটু বড় হতে পারে। এটা লেটারের আরেকটা জিনিস যেটা, যে লেটার শুধু বড় হবে সেটা না, লেটার বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেমন এটা হচ্ছে স্যালুটেশন থাকে, এটার বডি অফ দ্য লেটার থাকে, তারপরে যেমন তুমি নিচে লিখলে ইওর অ্যাফেকশন রোহান, এটার সঙ্গে কিন্তু ইমেইল যদি না হয়, লেটার যদি হয়, অবশ্যই কিন্তু আমাকে একটা এনভেলাপ আঁকতে হবে। তুমি যদি এনভেলাপ না আঁকো তাহলে এটার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ একটা লেটারের কিন্তু একটা ইন্টেগ্রাল পার্টই হচ্ছে একটা এনভেলাপ। একটা এনভেলাপ না থাকলে কিন্তু লেটারটা কিন্তু অনেক কিছুই মিন করে না এবং অসম্পূর্ণ দেখায়। তো সেই জন্য কিন্তু আমি যদি লেটার লিখি, আমার যদি লেটার পরীক্ষা আসে, তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু আমি একটা এনভেলাপ আঁকবো অবশ্যই। এরপরে চলে আসি আমরা হচ্ছে গ্রাফে। আমাদের গ্রাফ থাকতে পারে, আমাদের চার্ট থাকতে পারে, আমাদের হচ্ছে ম্যাপ থাকতে পারে। গ্রাফের মধ্যে আবার আমাদের বার গ্রাফ থাকতে পারে, আমাদের পাই চার্ট থাকতে পারে, ম্যাপিং থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমরা কিভাবে লিখবো, এটা আমি আমার যে আগের ক্লাসটা ছিল আমি কিন্তু একদম খুব ডিটেইলড আলোচনা করেছিলাম। আমি একটু ছোট্ট করে এখানে বলে দিচ্ছি। গ্রাফ যদি বার গ্রাফ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইটার কিন্তু একটা ভার্টিক্যাল এক্সিস আছে, এটার একটা হরাইজন্টাল এক্সিস আছে। এবং আমি একদম প্রথমে দেখেই আমি গ্রাফটাতে যা দেখতে পাই আমি সেটা কিন্তু আমার প্রথম প্যারা, আমার গ্রাফটার প্রথম প্যারা। যেমন এই গ্রাফটাতে কি দেখাচ্ছে, এই গ্রাফটাতে ট্রান্সপোর্টেশন মোড দেখাচ্ছে। সো দ্য গ্রাফ illustrates the transportation mode in European city from 1916 to 2000. তারপর আমি এখানে বলতে পারি যে in the vertical axis it gives the number of percentage of its transportation. তারপর horizontal axis এ কি হবে, the mode of the horizontal axis represents the transportation mode. তো এরকম করে আমি প্রথম, ইভেন তুমি বলতে পারো যে বার গ্রাফগুলোর মধ্যে যদি তোমাদের হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, এমন যদি হয় একটা বার ব্ল্যাক, একটা বার হোয়াইট, একটা বার হচ্ছে একটু গ্রে, তাহলে সেক্ষেত্রে তুমি সেই কথাটা বলতে পারো যে কোন বারটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে। এটা গেল হচ্ছে আমার ফার্স্ট প্যারার কথা। সেকেন্ড প্যারাতে আসো, সেকেন্ড প্যারাতে ইউ হ্যাভ টু গিভ আ ডিটেইল ডেসক্রিপশন অফ দিস। তখন তোমাকে বলতে হবে যে এখানে হচ্ছে ইয়ার ওয়াইজ কিংবা হচ্ছে রেশিও ওয়াইজ এটা কোনটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমাকে বলতে হবে। গ্রাফ লেখার নিয়ম কিন্তু যেমন গ্রাফটা গোজ আপ যদি হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করতে হয়। গ্রাফটা যদি হচ্ছে ডিক্রিজড হয়, স্লো ডাউন হয়, সেই জিনিস সম্পর্কে তোমাকে বলতে হয়। তবে গ্রাফ লেখার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা খেয়াল করব যে আমাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু, এগুলো কিন্তু আমরা এটা কিন্তু লিখবো থার্ড প্যারাগ্রাফে গিয়ে।
সেকেন্ড প্যারাগ্রাফে শুধু ডিটেল ডেসক্রিপশন দিব যে হচ্ছে এই বছর থেকে ওই বছরের পার্থক্য কত, এই বছর থেকে ওই বছর কত বাড়লো, এই বছর থেকে ওই বছর কত কমলো, কিংবা কম্প্যারিজন থাকলে সেটা আমি দিব। আর হচ্ছে একদম থার্ড প্যারায় গিয়ে হচ্ছে হাইয়েস্ট কোনটা এবং লোয়েস্ট কোনটা, এবং এটা কি হচ্ছে আসলে ভালোর দিকে নাকি এটা খারাপের দিকে, এই জিনিসটা কিন্তু আমাকে একটু ইন্ডিকেট করতে হবে। বিগেস্ট ডিফারেন্স কোথায় আছে, কোন দুটো ইয়ারের মধ্যে বিগেস্ট ডিফারেন্স হচ্ছে, সিমিলার কোন ইয়ারের মধ্যে, সিগনিফিক্যান্ট এক্সেপশন কোথায় কোথায় আমাদের খেয়াল হচ্ছে, কিংবা এমন কিছু আছে কিনা যেটা হচ্ছে পুরো গ্রাফের মধ্যে একটা জায়গায় পার্টিকুলারলি আমি হচ্ছে আলাদা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু গ্রাফে আমাকে মেনশন করতে হবে। মিনিমাম 3টা প্যারা তো তোমরা করবেই, কিন্তু যদি তোমার ক্ষেত্র যদি সেখানে বেশি থাকে তুমি 4টা প্যারাও কিন্তু তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। সো গ্রাফ লেখার সময় কিন্তু গ্রাফই সবসময়, বার গ্রাফটাই বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, পাই চার্টটাও আসে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু মেনটেন করব, বিশেষ করে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এক্সিস যেগুলো গ্রাফ লেখার যে নিয়মটা, সেই নিয়মটা যেন আমরা পরীক্ষার খাতায় ঠিকভাবে দেই। আরও আসতে পারে পাই চার্ট। পাই চার্টের মধ্যে যেটা হয় যে একটা পাই চার্টকে হচ্ছে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে সেই ভাগগুলোর বিভিন্ন এরিয়া কিন্তু অনেক সময় পার্সেন্টেজে দেওয়া হয়, অনেক সময় হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল নাম্বারে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সেগমেন্ট হচ্ছে এখানে দেওয়া থাকে। এইখানে হচ্ছে তুমি একদম প্রথম দেখায় তুমি জাস্ট পাই চার্টটাকে তুমি যেভাবে দেখতে পাচ্ছ তুমি কিন্তু সেভাবেই ডিফাইন করবে যে পাই চার্টটা বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে পাই চার্টটার মধ্যে কি কি জিনিস এটার মধ্যে কম্বিনেশন আছে, কোন কোন জিনিসগুলো নিয়ে এটা কথা বলছে, এটা হচ্ছে প্রথম প্যারা তুমি লিখে ফেললে। সেকেন্ড প্যারাতে যখন আসবে তখন তুমি হচ্ছে এটা ডিটেইল যখন ডিসক্রিপশন দিবে তখন তুমি এটাকে কিন্তু যেভাবে এটাকে বর্ণনা করুক না কেন, তুমি যদি তোমার যদি মনে হয় এটা 1/3 অথবা মোর দ্যান 1/3, মোর দ্যান হাফ, মোর দ্যান 50%, কিংবা এইরকম করে কিন্তু তুমি ওই রেশিও ছাড়াও কিন্তু তুমি তোমার মতো করে কিন্তু এই জিনিসটাকে বর্ণনা করতে পারবে। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 1/3, এটাকে কিন্তু এভাবে করে ডিফাইন করা যাবে। কিংবা লিস্ট কোথায় আছে, মোস্ট কোথায় আছে, বিগেস্ট ডিফারেন্স কোথায় আছে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাকে ওই বারগ্রাফের মতো কিন্তু পাই চার্টে আমাকে এরকম 3টা ভাগের মধ্যে করে কিন্তু আমাকে এই জিনিসগুলোকে আলোচনা করতে হবে। আমি ওইটারই একটা স্যাম্পল এখানে আমি দিয়েছি। ওই একই কথা, যেমন প্রথমটার মধ্যে লেখা হয়েছে যে হচ্ছে একদম গ্রাফটাতে কি দেখা যাচ্ছে, কোন কোন কালার কী কী রিপ্রেজেন্ট করছে। তারপরে যেমন বলা হয়েছে যে ডিটেইল ডেসক্রিপশন যেমন দেওয়া হয়েছে, কত পার্সেন্ট খরচ হচ্ছে, কোনটার চেয়ে বেশি খরচ হচ্ছে, এবং এখানে যেমন দেওয়া হয়েছে যে এটার মধ্যে সবচেয়ে স্ট্রাইকিং কন্ট্রাস্ট কোথায় আমরা পাচ্ছি, যে কোন সেক্টরগুলোতে বেশি খরচ হয়, কোন সেক্টরগুলোতে কম হচ্ছে, কোনটা হচ্ছে মূল টোটাল যে আমাদের পাইটা আছে, টোটাল পায়ের হচ্ছে সর্বোচ্চ অংশ কোনটা দখল করা আছে, যে ভালো কি খারাপ। আর তারপরে হচ্ছে একটা রিস্টেটমেন্ট কিংবা হচ্ছে আমরা একটা উপসংহার দিব, যেটা হচ্ছে এই পুরো যে আমরা লিখলাম এটারই একটা সামারি, যে হচ্ছে এই বেশি কিংবা কম এটি আসলে টোটাল দেশের উপরে কী ধরনের একটা ইফেক্ট ফেলবে। যেমন হচ্ছে ইন্টারনেটের ব্যবহার যদি আমরা দেখি এটা হার্মফুল নাকি হার্মলেস, এই ধরনের হচ্ছে একটা কথা যেটা কিনা এই চার্টের সঙ্গে রিলেটেড, এরকম কথা কিন্তু বলা যাবে। কিন্তু চার্টের সঙ্গে রিলেটেড না, একটা বারগ্রাফ আছে কিংবা একটা পাই চার্ট আছে, সেটা ইন্টারনেট সম্পর্কে রিলেটেড, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেশি হয়ে গেছে। এখন তুমি কিন্তু এখানে যেটা চার্টের মধ্যে নাই সেই কথাটা কিন্তু তুমি বলতে পারবে না। তুমি বলতে পারবে যে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এতে কি বোঝা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে দেশ তথ্য প্রযুক্তিতে হচ্ছে লোকজন এগিয়ে গেছে, এই কথাটা তুমি বলতে পারো। কিন্তু তুমি যদি বলো যে না, এখানে ইন্টারনেট বেশি ব্যবহার করে লোকজনের চোখ অন্ধ হয়ে যাচ্ছে কিংবা সে রাত কানায় পরিণত হচ্ছে, এই কথা তো তুমি বলতে পারবে না। এই ধরনের কথাবার্তা কিন্তু, সুতরাং ইউ শুড নট রাইট হোয়াট ইজ নট ইন দ্য গ্রাফ, যেটা গ্রাফে নেই সেটা লিখবা না। অনেক সময় দেখা যায় যে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ হচ্ছে বার গ্রাফ আসে, যেমন এই সাবজেক্টে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, যেমন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি। হ্যাঁ, অনেক সময় আমরা দেখতে পাই যে লাস্ট প্যারাতে হচ্ছে অনেকে লিখে রেখেছে ইংলিশে কম নাম্বার পেয়েছে, ইংলিশে ওর বেশি করে পড়া উচিত। এটা তো তোমার চার্টে নাই, এটা তো তোমাকে বলতে বলা হয় না, তো এটা তুমি কেন লিখতেছো? এইরকম কথাবার্তা লেখা যাবে না, যেটা হোয়াট ইজ নট ইন দ্য চার্ট, হোয়াট ইজ নট ইন দ্য গ্রাফ, এই জায়গায় কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের গ্রাফে নাম্বার বেশি আসবে। গ্রাফের ব্যাপারে একটা কথা বলা হয়েছে যে আমরা কিন্তু 70 to 80 ওয়ার্ডসের নিচে কিন্তু আমরা লিখবই না, এটা কিন্তু ম্যাক্সিমাম, তুমি কিন্তু এটা বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটুকু লাগবে। কিন্তু অবশ্যই হচ্ছে তার মানে কি 8 কিংবা 9 সেন্টেন্সের কমে কিন্তু এটাকে লেখা যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এখন দেখি যে আমরা একদম লাস্টে চলে এসেছি, দ্য থিম অফ দ্য পোয়েম আমরা চলে এসেছি। আমাদের যে একদম লাস্ট সেগমেন্ট আছে, এটা টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাদের আসতে পারো। তোমাদের বইয়ে অনেকগুলো কবিতা আছে,
অনেকগুলো কবিতা আছে এবং এইগুলো হচ্ছে আমরা দেখেছি যে টেক্সচুয়াল অনেক, যে লাস্টের যে আমাদের টেস্ট পরীক্ষা যেগুলো বিভিন্ন কলেজে হচ্ছে, টেক্সচুয়াল অনেক এসেছে, নন টেক্সচুয়াল অনেক এসেছে। যেমন আই উইল রাইজ অ্যান্ড গো না, লেক ইন্স ফ্রি বর্ণনা দিয়েছে, যেখানে হচ্ছে একেবারে কোলাহল মুক্ত জীবনে হচ্ছে কোলাহল মুক্ত জীবন থেকে ছুটি নিয়ে একদম হচ্ছে সেক্লুডেড হয়ে একাকিত্বময় হচ্ছে একটি জীবন কাটাতে চান লেখক, সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। হোল্ড ফাস্ট টু ইউর ড্রিমসের কথা বলা হয়েছে। এটা আমি একটু আগেও বলেছি যে হচ্ছে স্বপ্ন কিভাবে হচ্ছে মানুষকে জাগিয়ে রাখে। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে ওর স্বপ্নের কিন্তু আসলে কী নেই, ওর স্বপ্নের ভ্যালুটা কম। আর যে জেগে স্বপ্ন দেখে, যে সর্বক্ষণ স্বপ্ন দেখে, এটা তো সে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই স্বপ্ন সে হচ্ছে শেষ পর্যন্ত নিয়ে যাবে, শেষ পর্যন্ত কিন্তু সে থামবে না, সুতরাং ও কিন্তু ডেঞ্জারাস। তারপরে দেখো টাইমি ওল্ড জিপসি ম্যাম, কিসের কথা বলা হয়েছে? সময় হচ্ছে নিরন্তর, একদম নিরন্তর বয়ে চলে, এটা কিন্তু কখনো থামে না। ইট গোজ অ্যাওয়ে, ইট কন্টিনিউজ ফর এভার, তো এটা কিন্তু কখনোই কারোর জন্য থামে না, এই কথাটা এখানে বলা হয়েছে। আন্ডার দ্য গ্রিন উড ট্রি, এটা শেক্সপিয়ারের একটা হচ্ছে স্টোরি, শেক্সপিয়ারের একটা সং থেকে হচ্ছে নেওয়া হয়েছে। আই ডাইড ফর বিউটি, এইটা এমিলি ডিকিনসনের একটা কবিতা, এটাও তোমাদের টেক্সচুয়াল। এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে ডেথকে খুব হচ্ছে কমন প্লেস অর্ডিনারি সাবস্টেন্স হিসেবে দেখানো হয়েছে। আরও দেখানো হয়েছে যে ডেথ ইজ এ গ্রেট লেভেলার, যেটা কিনা তোমার আইডিয়া, তোমার যে ফিজিক্যাল বিং, সমস্ত কিছুই কিন্তু একটা ডেথের সঙ্গে সঙ্গে তোমার প্রিন্সিপালস, তোমার আইডিয়া, তোমার বিলিফ, সব কিছু কিন্তু তোমার ডেথের সঙ্গে সঙ্গে হচ্ছে চলে যায়। ডেথটাকে এমন কমন প্লেস হিসেবে এখানে দেখানো হয়েছে যেমন মনে হচ্ছে যে ইউ আর ভিজিটিং দ্য নেক্সট রুম, পাশের রুম তুমি ভিজিট করছো, এরকম করে হচ্ছে এটাকে খুব হরিফিক না করে এটাকে হচ্ছে অর্ডিনারি দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইউর লাইফ, এভাবে করে দেখানো হয়েছে। ফেয়ার ড্যাফোডিলসের কথা তোমরা জানো, এটা কি বলা হয়েছে? এটা হচ্ছে এভরিথিং ইজ ট্রানজিটরি, জীবনের সমস্ত কিছু ক্ষণস্থায়ী, কোনো কিছুই হচ্ছে শেষ পর্যন্ত টিকে থাকবে না, সে কথাটা বলা হয়েছে। বিকজ আই হ্যাভ সিন জীবনানন্দ দাশের হচ্ছে কবিতাটা, বাংলার মুখ আমি দেখিয়েছি, যেটা কি বলা হয়েছে, দ্য বিউটি অফ বাংলাদেশ, and he gives the microscopic details like how beautiful is the hijol tala, the oshotho, the tomal, every single detail of the banyan tree সব। এবং বলা হয়েছে যে বেহুলার কথা এখানে কম্পেয়ার করা হয়েছে, যে কীভাবে সে স্বর্গ মর্ত ঘুরে এসেছে, চাঁদ সওদাগর যখন হচ্ছে সমস্ত কিছু দেখেছে, ইভেন তারা যেটা বলেছে বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল, হেল হ্যাভেন যারা সব দেখে ফেলেছে তাদের কাছেও হচ্ছে বাংলাদেশ হচ্ছে মোস্ট বিউটিফুল, এই কথাটা। অল পিপল ড্রিম, ওটা ড্রিমের কথা যেটা বললাম একই ধরনের, যে ড্রিম হচ্ছে কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখে। তো এগুলো কিন্তু টেক্সচুয়াল, টাইমি ওল্ড জিপসি ম্যানটা টেক্সচুয়াল না। তো এরকম হচ্ছে টেক্সটগুলো পড়ো এবং হচ্ছে দেখো যে টেস্ট পেপারে আরও অন্যান্য কী ধরনের জিনিস আছে, আমি এটা কয়েকটা আমি নোট করেছি, এগুলো অবশ্যই পড়বে, এগুলো একটু ভালো করে একটুখানি দেখে নেবে, দেখলেই হবে। কারণ থিম কিন্তু তোমাকে অনেক বড় লিখতে হবে না, তোমাকে কিন্তু এটা হচ্ছে মূল জিনিসটা কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে থিমের ব্যাপারে যেটা বোর্ডের ইনস্ট্রাকশন আছে যে 50 ওয়ার্ডসের বেশি তুমি লিখতে পারবে না, তার মানে 6 লাইন্স, ম্যাক্সিমাম 6 to 7 লাইন্স। এবং এটাকে প্যারা করো না, কারণ এনসিটিভিতে যেটা বলা হয়েছে তারা কিন্তু যে স্যাম্পলটা পাঠিয়েছে এখানে কিন্তু কোনো তারা প্যারা করেনি, সো প্যারা না করে লেখাটাই হচ্ছে বেটার হবে। এখানে যেমন এটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেই দিলাম যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কেয়ার্স, এটা হচ্ছে এমিলি ডিকিনসনের যে কবিতাটা, ওইটাই হচ্ছে ডেথ, যেটা গ্রেট লেভেলার, যেটা হচ্ছে সব কিছু তোমার প্রিন্সিপালস, তোমার আইডিয়াস, তোমার এভরিথিং উইল বি ইরেজড বাই ডেথ, সেই কথাটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। তো অনেক তো হলো পুরো সিলেবাস নিয়ে আলোচনা। পরীক্ষায় তো আসলে পরীক্ষাটা কিন্তু শুধু সিলেবাস না, দেখো সিলেবাসের সঙ্গে তোমাকে কিন্তু স্ট্রেস হ্যান্ডেল করতে হয়, সিলেবাসের সঙ্গে কিন্তু তোমাকে টাইম ম্যানেজ করতে হয়, এবং হচ্ছে আরও অনেক জিনিস আছে যেটা কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু আমাদেরকে খুব সতর্কভাবে ডিল করতে হয়। যেমন ইউজ পেন্সিলস ফার্স্ট, তোমরা যে সার্কেলগুলো ফিল আপ করো অনেক সময় দেখা যায় যে সার্কেলগুলো ভুল করে ফেলো, পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা দাগ দিয়ে নিবে, ছোট্ট করে একটা দাগ দিয়ে নিয়ে সেইখানে হচ্ছে সেটি পরে আবার মিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেটাকে পূরণ করতে পারো। অনেক সময় তোমরা উপরে ডিজিটগুলো যখন তোমরা লিখো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রোল নাম্বার, এগুলো কখনোই বাংলা লিখবে না, কারণ তোমার যে ঘরটা দেওয়া আছে ওটা কিন্তু ইংরেজিতে দেওয়া আছে, তুমি ইংলিশে লিখবে। ভুল যদি হয়ে যায়, বাই চান্স কোনো একটা ডিজিট লিখতে তোমার ভুল হয়ে গেল, এটাকে ঘষা মাজা, ছেঁড়া কিংবা একদম গোল দাগ করা এগুলো করবে না, এটা এক টানে কেটে দিয়ে উপরে আবার সুন্দর করে লিখবে। এগুলো সবসময় মনে রাখবে যে একটা কোনো জিনিস ভুল হয়ে গেলে এটা কিন্তু সলিউশন আছে, এটা নিয়ে প্যানিকড হওয়ার কিছু নাই। তারপরে যেমন হচ্ছে
আগে আগে যাবে পরীক্ষার হলে, আগে আগে পরীক্ষা হলে যাবে, কারণ 30 মিনিটস আগে কিন্তু খাতা দেওয়ার নিয়মই বলেছে বোর্ড। তো তোমরা কিন্তু গিয়ে ওটাকে স্কেল করতে পারো, ওটাকে দাগ টানতে পারো, অনেক বৃত্ত আছে সেগুলোকে পূরণ করতে পারো। এমসিকিউ থাকলে তো হচ্ছে ডাবল শিট পূরণ করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে। অনেককে আমরা দেখতে পাই যে পরীক্ষার খাতায় তোমরা সবুজ কালি ইউজ করো, সবুজ কালি কিন্তু হেড এক্সামিনারের কালি, এইটা কিন্তু ইউজ করা ঠিক না, ঠিক আছে? তুমি কালো ইউজ করতে পারো, তুমি ব্লু ইউজ করতে পারো, হ্যাঁ, সেভাবে করে তুমি ইউজ করতে পারো, কিন্তু রেড কিংবা পিঙ্ক কিংবা হচ্ছে গ্রিন যেটা, এই কালিগুলো আসলে ইউজ করা ঠিক না। আর হচ্ছে সময় তোমার যেমনই হোক না কেন, টাইম তো তুমি তো ঘড়ি তো তুমি নিয়ে যাবে, তুমি কিন্তু কখনোই কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না, তুমি ছোট করে লেখো। কোনো কোয়েশ্চেন তোমার যদি এমন হয় যে তোমার দুটো কোয়েশ্চেন লেখার সময় নেয়, তাহলে দুটো কোয়েশ্চেনই ছোট ছোট করে লেখো, তুমি একটা কোয়েশ্চেন বড় করে লেখো না। কারণ এটা কিন্তু অনেক রিসার্চ করে বের করেছেন যে হচ্ছে পরীক্ষার খাতায় কীভাবে হলে কিন্তু নাম্বার বেশি থাকে। তুমি যদি দুইটা কোয়েশ্চেন হাফ করে দাও তাহলে তোমার নাম্বার বেশি আসবে একটা কোয়েশ্চেন ফুল দেওয়ার চেয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন কখনো হচ্ছে কি করবে না, কোয়েশ্চেন কখনো ছেড়ে আসবে না। ওএমআর-এর খাতা ভাঁজ করার সময় অনেক সময় দেখা যায় যে ওএমআর-এর যে শিটটা তোমরা হচ্ছে ভাঁজ ফেলে দিয়েছো, তো এই ওএমআর-এর শিটে কিন্তু ভাঁজ ফেলা যাবে না, তাহলে কিন্তু মেশিন এটা নিবে না। তোমরা দেখবে যে খাতার এক সাইডে একটা সেলাইয়ের দাগ আছে, আর এক সাইডে হচ্ছে শুধু হচ্ছে একটা সুইয়ের দাগ আছে। তো সেলাই যেখানে সত্যিকারের সেলাই করা আছে সেইটাকে মূল ধরে সেখান থেকে খাতাটাকে ভাঁজ করবে, তাহলে দেখবে যে ওএমআর যে শিটটা আছে সেটার উপরে হচ্ছে কোনো দাগ পড়বে না। তো আজকে এই টোটাল যে ক্লাসটা আছে, ক্লাসটাতে আমরা পুরো ফার্স্ট পেপারের অনেকখানি রিভিশন দেওয়ার চেষ্টা করলাম, যে টেক্সচুয়াল অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের যে রিডিং পার্ট আছে 60 মার্কসের, আমাদের যে রাইটিং পার্ট আছে 40 মার্কসের, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি রুটিন ঠিক মতো সাজিয়ে সুন্দরভাবে পড়ে হচ্ছে তোমরা এটির উপরে, আর কালকে তোমাদের হাতে সময় আছে, তোমরা এটির উপরে পড়াশোনা করবে। এবং আশা করছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিজুয়ালাইজ করা, যে হচ্ছে তুমি যে পরীক্ষায় ভালো করবে এই ভিজুয়ালাইজেশন কিন্তু তোমার হতে হবে। তো শুভরাত্রি, এবং সবাই ভালো করে পরীক্ষা দাও। আশা করছি সবাই ভালো রেজাল্ট করবে এবং সবাই হচ্ছে পরীক্ষায় A+ পাবে।